টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না, বলছেন অর্থ উপদেষ্টা। এদিকে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান জানালো এনসিপি। জানাবো সীমান্ত দিয়ে ভারত লোক পুশ ইন করেছে, কোথায় উপদেষ্টা খোদাবক্স, প্রশ্ন রিজভির। এবং সর্বশেষ জানাবো হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আওয়ামী লীগের পতন, বলছেন সালাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না, বলছেন অর্থ উপদেষ্টা। নতুন অর্থ বছরের বাজেটে অত্যন্ত বাস্তব ভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক থেকে ধার করে টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না, ধার করে বড় বড় মেগা প্রকল্প করব না, জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ইতিমধ্যে রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% বেশি রয়েছে, খুব হতাশাজনক না, আমি আরো এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের তুলনায় কম হবে না। তিনি বলেন, মোটামুটি বাজেটটা আমরা বাস্তবায়ন করব, বিরাট একটা গ্যাপ নিয়ে করব না, প্রকল্প এডিপি বাস্তবায়ন করব অত্যন্ত বাস্তব ভিত্তিতে, বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে ধার করে ডেফিসিট দিয়ে এগুলো করব না, ব্যাংক থেকে ধার করে টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না, কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করতে আমি নেগোশিয়েট করছি, আমরা IMF বিশ্ব ব্যাংকের সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথা বলছি, সেটা মোটামুটি এখন সাকসেসফুল। গতকাল একটি অধ্যাদেশ হয়েছে যেটার মাধ্যমে 53 বছরের NPR ভেঙে গেল। বলা হচ্ছে কাস্টম ট্যাক্স ক্যাডারে যারা কর্মকর্তারা তারা লম্বা সময় ধরে আন্দোলন করেছিলেন, তাদের মতামত উপেক্ষা করে এই অধ্যাদেশ করা হলো। বিষয়টি কি সেরকম? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, অধ্যাদেশটা ভালো করে পড়ে দেখেন, তাদের স্বার্থ সম্পূর্ণরূপে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন, অতএব NBR এর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। NBR থাকবে, NBRটা যেভাবে আছে কতগুলো টার্মস অফ রেফারেন্স হিসেবে। তিনি বলেন, এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশে আলাদা থাকে, কারণ পলিসি ডিভিশনটা প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়, অর্থনীতি, পরিসংখ্যক, দেশের জিডিপি এগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়, আর NBR করবে এটা ইমপ্লিমেন্ট। এখন NBR যদি পলিসিও করে, মানে যাদের কাজ কেবল আদায় করে, এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোক দিয়ে আদায় করলাম। তিনি আরো বলেন, অত্যন্ত চিন্তা করে এটা করা হয়েছে, ওদের সঙ্গে যে আলাপ করিনি তা না, আমার যদি মনে করেন NBR এর হাজার হাজার লোকের সঙ্গে আলাপ করতে হবে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সঙ্গে আলাপ হয়েছে, ওদিকে আবার প্রশাসনের লোকেরা কিছু মন্তব্য আছে, তাদের সঙ্গে আলাপ হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান জানালো এনসিপি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করলো জাতীয় নাগরিক পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফাইড পেজে দেওয়া একটি বিবৃতির মাধ্যমে দলটি জানায়, আওয়ামী লীগ নিষেধের আন্দোলনে যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন থাকলেও দলীয় স্লোগান ও জনগণের ইতিহাস বিরোধী কোনো বক্তব্যের সঙ্গে এনসিপি জড়িত নয়। এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, মত পক্ষ এবং সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেও একটি পক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে, যা জুলাই পরবর্তী সময়ে সাম্প্রতিক আন্দোলন, জাতীয় ঐক্য, নবায়নের সুযোগ সৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছে। দায়িত্বহীনভাবে এনসিপি জানায়, তাদের কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি। ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে। এনসিপিকে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক, অনাকাঙ্ক্ষিত। বরং এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে এই জনপদের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় সমূহ তথা 1947, 1971 এবং 2024-এর প্রতিফলন ছিল। আমরা আরো লক্ষ্য করেছি, আন্দোলনকারীরা জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় একটি পক্ষ আপত্তি জানালেও তারা দৃঢ়তার সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এনসিপি মনে করে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় সমূহ তথা 1947, 1971 এবং 2024-এর যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্ব শর্ত। যারা 1971 সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং জাতির বিরুদ্ধে গণহত্যা
গণহত্যার সহযোগিতার অভিযোগ রয়েছে। আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ও ঐক্যকে সুদৃঢ় করবে এবং ২৪ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সহযোগী হবে। বিবৃতিতে আরো বলা হয়, বিগত ফ্যাসিবাদী জমানায় নির্যাতিত নিপীড়িত হয় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের নাগরিকদের পক্ষে ২৪ অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে আবশ্যিকভাবে বাংলাদেশপন্থী ভূমিকা পালন করে যেতে হবে। এনসিপি মনে করে কোনো রাজনৈতিক দল বা পক্ষের পূর্বেকার রাজনৈতিক অবস্থান বা আদর্শের কারণে ইতিপূর্বে বিভাজন ও অনৈক্যের রাজনীতির সূত্রপাত ঘটলে সংশ্লিষ্ট দল বা পক্ষের দায় রয়েছে বাংলাদেশ মানুষের সামনে নিজেদের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করে জাতীয় ঐক্যের পথে হাঁটার। বাংলাদেশের জনগণের মধ্যকার বৃহত্তর ঐক্যের মাধ্যমেই কেবল মুজিববাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব বলে আমরা মনে করি। বাংলাদেশের জনগণের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সকল পক্ষকে দূরদর্শী সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এনসিপি। সীমান্ত দিয়ে ভারত লোক পোষণ করছে, কোথায় উপদেষ্টা খোদা বক্স? প্রশ্ন রিজভীর। বাংলাদেশের সমস্ত সীমান্ত দিয়ে পার্শ্ববর্তীদের ভারত লোক পোষণ করছে, এসব বিষয়ে সরকার তো একটা কথা বলেনি। কোথায় সরকারের পাওয়ারফুল উপদেষ্টা খোদা বক্সে জানতে চেয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছেন যিনি সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন, তার নাম খোদা বক্স। তিনি নাকি খুব পাওয়ারফুল। আবার এটাও শুনি তিনি নাকি বিএনপিকে খুব একটা পছন্দ করেন না, নিজের মতো করে সব গুছিয়ে রাখার চেষ্টা করেন। এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরও আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে? আজকে সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে, বাংলাদেশে পুশিং করেছে, এসব বিষয়ে সরকার তো একটা কথা বলেনি। কোথায় খোদা বক্স? কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর? অন্তর্বর্তী সরকারের আলোচনায় রিজভী বলেন, কোথায় সরকার? তারা তো পুশিং বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এগুলোতে বিরাট এক অন্যায়। কোথা থেকে এই রাষ্ট্রীয় অপরাধগুলো করা হচ্ছে? পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকে দিতে চান। বাংলাদেশে আমাদের কি অত্যন্ত দুর্বল জাতি মনে করেছেন আপনারা? মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি, ৩০ লক্ষ মানুষ জীবন দিয়ে একটা জাতি, ১,৫০০ শিশু বাচ্চা তরুণের জীবন দিয়ে একটা জাতি, সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিঃশুভ টু শব্দ করছেন না। এর কারণ কি? তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই করছেন। আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদও করতেন না, টু শব্দ করতেন না, আপনারাও কেন আজকে একেবারে নিঃশুভ নিরুত্তর? এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছেন, তারপরও কোন সাহসে পার্শ্ববর্তী দেশ জোর করে তাদের লোক আমাদের সীমান্ত দিয়ে ঢুকে দিচ্ছে? আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রিজভী বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কাছে মানুষ অনেক প্রত্যাশা করেছিল। তারা সংস্কারের কথা বলেছেন, জনগণ সে সংস্কারও মেনে নিয়েছে। তারা বলেছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকেই বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো এই কথা বলেছেন। আজকের সংবাদ মাধ্যমে দেখলাম কবিতা পরিষদ দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, কিন্তু সরকার এই ব্যাপারে নিরুত্তর নিশ্চুপ। কিন্তু কেন? তাদের উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করছে। বিএনপি এই মুখপাত্র বলেন, সবচাইতে বড় সন্দেহ হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের মামলায় আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা এনএসআই এরা ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন? তিনি এমন রাষ্ট্রপতি যিনি বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার বিচার হওয়া উচিত, তিনি কি করে বিদেশে চলে গেলেন? আমাদের হাওর বাওর, আমাদের খালবিল এগুলো রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে, তিনি তার এলাকা কিশোরগঞ্জে বিশাল হাওরের মধ্যে বিশাল রাস্তা বানিয়ে তার বাড়ি যাওয়ার জন্য। উনি তো ফ্যাসিবাদের প্রতিনিধি ছিলেন, উনি তো শেখ হাসিনার কথায় চলতেন, অর্থাৎ শেখ হাসিনার যে মাইন্ডসেট, সে মানসিকতা, ওনারও সেই মানসিকতা, দুজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি কিভাবে চলে গেলেন? তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি কেন? এর তো সরকার জানতো। এটা কি এনএসআই ডিজিএফআই জানতো না? তাহলে তিনি কি করে যেতে পারলেন? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলতেন তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন, উনি শিশুদের রক্ত চড়িয়েও ক্ষমতায় থাকতে চেয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।